শুভ বিকেল সুপ্রিয় শিক্ষার্থীরা। অল্প সময়ের মধ্যে আমরা একটা বিশেষ টপিক জলপ্রপাত ক্লাস 10 বা দশম শ্রেণীর একটা বিশেষ টপিক জলপ্রপাত। নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তার মধ্যে জলপ্রপাত একটি অন্যতম। জলপ্রপাত এই শব্দটার মধ্যে একটা কথাটা লুকিয়ে আছে। জলপ্রপাতের সংজ্ঞাটা কথাটার মধ্যেই। জলপ্রপাত, জল প্রপাতিত হওয়া, জল উপর থেকে পড়া। আমরা বৃষ্টিপাত উপর থেকে পড়ছে, বৃষ্টির জল উপর থেকে পড়ছে, সেটা কিন্তু জলপ্রপাত হচ্ছে না, সেটা অধঃক্ষেপণ হয়। জলের বিভিন্ন রূপ যখন উপর থেকে নিচে পড়ে সেটা অধঃক্ষেপণ। কিন্তু কোনো একটা স্বাভাবিক প্রবহমান জলধারা ঢালের বৈষম্যের জন্যে, কিসের জন্য? ঢালের বৈষম্য। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন পড়ছে, তাহলে ঢালের বৈষম্যের জন্য যখন নদী বা স্বাভাবিক কোনো জলধারা দ্বারা যখন উপর থেকে জল প্রপাতিত হয় তখন তাকে জলপ্রপাত বা ওয়াটারফল বলে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? জলপ্রপাত হচ্ছে কোনো একটি স্বাভাবিক প্রবহমান জলধারার যখন ঢালের বৈষম্য ঘটে, ঢালের বৈষম্যে যখন জল উপর থেকে নিচে প্রপাতিত হয় বা পতিত হয় তাকে জলপ্রপাত বলে। আচ্ছা, এই জলপ্রপাত সৃষ্টির জন্য বিভিন্ন কারণ দায়ী। মেন কারণ একটাই, ঢালের বৈষম্য ঘটতে হবে। আচ্ছা, ঢালের বৈষম্য ঘটার জন্য বিভিন্ন কারণ দায়ী হতে পারে। প্রথম নাম্বার কারণ আমি বলি, কোনো স্বাভাবিক প্রবহমান জলধারা বা নদী যদি বলি, নদীর প্রবাহ পথে যদি কঠিন এবং কোমল শিলার অবস্থান হয়, সেটা পাশাপাশি, অনুভূমিক, তির্যক, উল্লম্ব, যেভাবেই হোক, নরম শিলার তুলনায় বেশি ক্ষয় পাবে। আর কঠিন শিলার তুলনায় কম ক্ষয় পেয়ে কী হয়? নরম শিলা ক্ষয় হয়ে কঠিন শিলার থেকে নিচে অবস্থান করবে। তাহলে একটা ঢালের বৈষম্য ঘটল। তখন ওই কঠিন শিলার উপর থেকে নরম শিলায় যখন জল নিচে পড়ছে, বৈষম্য তো সৃষ্টি হচ্ছে, ঢালের একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। নরম শিলা যেহেতু বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, নরম শিলা যখন বেশি ক্ষয় হয়ে যাচ্ছে তখন ঢালের বৈষম্যে জল উপর থেকে নিচে প্রপাতিত হচ্ছে, নিচে প্রপাতিত হয়ে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে। এটা একটা কারণ। কি প্রথম কারণ কি না, ঢালের বৈষম্যে এটা সৃষ্টি হয়। কি? কঠিন এবং কোমল শিলার অবস্থানের জন্য। দ্বিতীয় নাম্বার, নদীর প্রবাহ পথে। আমি নদী কথাটা উল্লেখ না করে স্বাভাবিক প্রবহমান জলধারা করছি। জলপ্রপাত নদী ছাড়াও সমস্ত নদী কিন্তু একটা বৃহত্তর অংশে একটা স্বাভাবিক প্রবহমান জলধারাকে আমরা বুঝাই, কিন্তু সব প্রবহমান জলধারাকে যে আমরা নদী বলবো এমনটা কিন্তু নয়। কিন্তু জলপ্রপাত যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে। কাজেই আমি নদী না বলে কি বলছি? স্বাভাবিক প্রবহমান জলধারা। আচ্ছা, স্বাভাবিক প্রবহমান জলধারার প্রথম কারণ কি বললাম? কঠিন এবং কোমল শিলার অবস্থানের জন্য, পাশাপাশি অবস্থানের জন্য কি হচ্ছে? জলপ্রপাত সৃষ্টি হতে পারে, একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ, ওই স্বাভাবিক প্রবহমান যেটা জলধারা রয়েছে, সেই প্রবহমান জলধারার যে ঢাল রয়েছে, সেই ঢালে যদি কোনো কারণবশত চ্যুতি ঘটে যায়, তাহলে চ্যুতির একটা অংশ আরেকটা অংশ থেকে কি হয়? বিচ্ছিন্ন হয়ে নিচে যখন বসে যায় তখন কি হয়? ঢালের বৈষম্য তখনও সৃষ্টি হলো। তাহলে সেক্ষেত্রেও জল উপর থেকে নিচে প্রপাতিত হওয়ার একটা পরিবেশ তো তৈরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও জলপ্রপাত সৃষ্টি হয়। 2 নম্বর, আরেকটা ঘটনা ঘটতে পারে। হিমবাহ প্রবাহ পথে, হিমবাহ যেখানে আছে, পার্বত্য বা মেরু অঞ্চলে যেখানে হিমবাহ দেখা যায়, বিশেষ করে পার্বত্য হিমবাহ প্রবাহ যেখানে দেখা যায়, সেখানে ঢালের বৈষম্য কিভাবে সৃষ্টি হয় না, ঝুলন্ত উপত্যকা বলে একটা কনসেপ্ট আছে। প্রধান হিমবাহের সাথে ছোট ছোট উপহিমবাহ যখন এসে মিলিত হয়, তখন সেই উপহিমবাহ এবং প্রধান হিমবাহের ওই মিলনস্থলে
মিলনস্থলে ঝুলন্ত উপত্যকার একটা ঘটনা ঘটে। কীরকম না, যখন গ্রীষ্মকাল আসে তখন হিমবাহ তো গলে যায়, কিন্তু প্রধান হিমবাহটা তুলনায় অধিক ক্ষয় করে গভীরতা বেশি থাকে, আর ছোট ছোট যেটা উপহিমবাহ ছিল সেগুলো কম গভীরতা সম্পন্ন হয়। কাজেই দূর থেকে দেখলে মনে হয় যেন উপত্যকাগুলো, ওই ছোটো ছোটো উপত্যকাগুলো, ছোটো ছোটো যে হিমবাহগুলো ছিল না, সেগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন ঝুলছে। আচ্ছা, সেগুলো ঝুলছে। তাহলে ঝুলন্ত উপত্যকাতেও জলপ্রপাত সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হতেই পারে। গেল। আবার একটা বিশেষ ঘটনা, নদীর পুনর্জীবন লাভ, এটাকে অনেকে বলে ভূমির পুনর্জীবন লাভ। বলি, আমরা জানি নদীর একটা নির্দিষ্ট জীবনচক্র আছে, ক্ষয়চক্র বলে একটা কনসেপ্ট হয়, কোনো একদিন পড়াবো। ক্ষয়চক্র কনসেপ্টেরই একটা নদীর ক্ষয়চক্র কনসেপ্টে একটা নদীর, মানুষের যেমন জীবনচক্র হয় যৌবন পরিণত বার্ধক্য, সেরকম নদীরও এরকম একটা পর্যায় হয়, যৌবন পরিণত বার্ধক্য। তাহলে যৌবন পর্যায়ে নদী সাধারণত বেশি ক্ষয় করে। কেন ক্ষয় করে না, যৌবন পর্যায়ে উচ্চতা বেশি থাকে। এখন কোনো একটা নদী আমরা ধরে নিচ্ছি যে বার্ধক্য অবস্থায় চলে গেছে, বার্ধক্য তখন হয়তো নদীটা কম ক্ষয় করছে, কিন্তু কোনো কারণবশত হতেই পারে ভূ আন্দোলনজনিত কারণে ভূমিভাগটা উত্থান ঘটে গেল। ভূমিভাগটা যদি উত্থান ঘটে যায় তাহলে কি হয়, নদীটা, ওই ভূমিটা পুনরায় আবার পূর্বের যেটা যৌবন অবস্থায় যেরকম কাজ করতে পারছিল সেই রূপেই কাজ করতে সক্ষম হবে। তাই তাকে ভূমির পুনর্জীবন লাভ বা নদীর পুনর্জীবন লাভ আমরা বলে থাকি। এই পুনর্জীবন লাভের একটা ঘটনা ঘটে, যেটা পুরনো ভূমি ঢাল ছিল, যে ঢাল বরাবর স্বাভাবিক জলধারাটা আসছিল, আর যেটা নতুন পুনর্জীবন লাভের ফলে নতুন ভূমি ঢাল হলো, দুটার একটা মিটিং পয়েন্ট আছে, ঠিক আছে? এই মিটিং পয়েন্টটাকে নিক পয়েন্ট বলে, বা সেই সন্ধিক্ষণটাকে কী বলা হয়, নিক পয়েন্ট। সেই নিক পয়েন্টেও কিন্তু একটা ঢালের বৈষম্য ঘটলো। নিক পয়েন্টে যদি ঢালের বৈষম্য ঘটে সেক্ষেত্রেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। বোঝা গেল? তাহলে নিক পয়েন্টও, তাহলে আমরা একটু সারসংক্ষেপ করে নিই কথাগুলো। জলপ্রপাত সৃষ্টি হওয়ার জন্য 4টা কারণ দায়ী। প্রধান কারণ কি, ঢালের বৈষম্য, তবেই তো উপর থেকে জল পড়বে নিচে। আচ্ছা, প্রথম কারণ বললাম কি, কঠিন ও কোমল শিলার পাশাপাশি অবস্থান, 1। দ্বিতীয় নাম্বার, নদী বা স্বাভাবিক প্রবাহমান জলধারার পথে চ্যুতির সৃষ্টি, 2। 3 নম্বর, হিমবাহ যদি ঝুলন্ত উপত্যকার একটা ভূমিরূপ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রেও জলপ্রপাত সৃষ্টি হতে পারে। আবার ভূমির পুনর্জীবন লাভের ফলে যে নিক পয়েন্ট সৃষ্টি হচ্ছে সেখানেও কি সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হতে পারে। আচ্ছা।